ফিরে এলাম সাফকথায় এবং আজ সাফকথায় আমরা আজকের আলোচনা করব। কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রীও বক্তব্য রাখছিলেন দেশের উন্নয়ন প্রসঙ্গে। বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হয়েছে আমাদের দেশে, সে জায়গায় দাঁড়িয়ে অসমেরও বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নের ছবি আমরা দেখেছি হিমন্ত সরকারের আমলে। এবং ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অসম সরকার শিল্প ক্ষেত্রেও কিন্তু উন্নয়নের জন্য গত কয়েক বছরে বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং কৌশলগত পদক্ষেপ নিয়েছে। তার সরকারের শিল্পনীতির মূল লক্ষ্যই হচ্ছে অসমকে উত্তর পূর্ব ভারতের একটি প্রধান বিনিয়োগ কেন্দ্র হিসেবে গড়ে তোলা। সে জায়গায় দাঁড়িয়ে কতটুকু তিনি সার্থক হয়েছেন এবং বাকি আরো কি কি কাজ রয়েছে, কারণ আমরা জানি গতকাল আমরা যে ছবি দেখেছি, আমরা জানি যে গতকাল অসমে এসেছিলেন, অসমে ব্লু ভ্যালি অর্থাৎ ব্লুবেরি ক্লাস্টার প্রকল্পের একেবারে শুভ উদ্বোধন হয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী ছিলেন এবং ইউরোপিয়ান ইউনিয়নের তরফ থেকে তারা প্রতিনিধি দল অসমে এসেছিলেন এবং সেই ছবিও আমরা দেখেছি। আর কোথাও না কোথাও অসম উন্নয়নের দিকে এগোচ্ছে, কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে অসমের বেকার সমস্যা থেকে শুরু করে বিভিন্ন যেগুলো ক্ষুদ্র শিল্প আছে সেই সব জায়গা থেকে কতটা উন্নয়নের পথে রয়েছে অসম, সে সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং অর্থনৈতিক ক্ষেত্রে অসম এই মুহূর্তে কতটা এগিয়ে রয়েছে সেই বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে বিশিষ্ট অতিথিরা রয়েছেন। আমি প্রথমে পরিচয় করে দিতে চাই যারা এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিজেপি নেতা সৌমিক দত্ত রয়েছেন এবং তিনি হচ্ছেন অসমের বিজেপি মিডিয়া রিলেশন এক্সিকিউটিভ, এবং তার পাশাপাশি আমাদের সঙ্গে রয়েছেন মিতানাথ বড়া, ASYC সদস্য অর্থাৎ আসাম স্টেট ইউথ কমিশনের সদস্য তিনি, এবং পাশাপাশি আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে ডক্টর সুকমল দেব, অধ্যাপক অনন্ত ন্যাশনাল ইউনিভার্সিটি আহমেদাবাদ, এবং তিনি MSMEরও প্রধান রয়েছেন এক সময় ভারত সরকারের ক্ষেত্রে। এবং সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে আমাদের সঙ্গে অনলাইনে রয়েছেন হাইলাকান্দি থেকে আমাদের আরও একজন অতিথি, তিনি হচ্ছেন ডক্টর হিমব্রত চক্রবর্তী, অধ্যক্ষ লালা রুরাল কলেজ। এবং প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। এবং আলোচনায় যাব আমাদের সঙ্গে যেহেতু এই মুহূর্তে রয়েছেন ডক্টর সুকমল দেব, অধ্যাপক অনন্ত ন্যাশনাল ইউনিভার্সিটি আহমেদাবাদের। অনন্তবাবু, সুকমলবাবু আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং সুকমলবাবু, এই যে অসম সরকারের এই যে পদক্ষেপগুলো আমরা দেখতে পাচ্ছি গত হিমন্ত সরকারের আমল, সে জায়গায় দাঁড়িয়ে আপনাকে প্রথমেই জিজ্ঞেস করতে চাইব, আমরা জানি যে দেশের মোট কর্মসংস্থানের বড় অংশই আসে MSME ক্ষেত্র থেকে, ঠিক আছে? সেই জায়গায় দাঁড়িয়ে হিমন্ত সরকারের বর্তমান যে শিল্পনীতি রয়েছে সেই শিল্পনীতি কি বড় প্রকল্পের চেয়ে ছোট শিল্পগুলোর দিকে নজর দিয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি পথ প্রশস্ত করতে পেরেছে, নাকি আরো একটা প্রশ্ন আমার কাছ থেকে জানতে চাইবো, আপনার পর্যালোচনায় ঠিক কোন কোন জায়গাগুলো রয়েছে যেখানে আরো শক্তিশালী হওয়া প্রয়োজন রয়েছে? নমস্কার, আমি দেখছিলাম কালকের ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে যে কাজটা হলো, যে খুব সুন্দর একটা পদক্ষেপ, সময়ের উপযোগী পদক্ষেপ, করতেই হবে। দেশের সমস্যা, নর্থ ইস্টের সমস্যা, আসামের সমস্যা একই, কিভাবে আমরা খালি হাতে কাজ তুলে দিতে পারি। আর এর চেয়ে বোধহয় বেশি ইম্পর্ট্যান্ট বা জরুরি কিছু নেই আজকের দিনে, কারণ যুব সম্প্রদায়, ওনাদেরকে যদি আমরা কাজের ব্যবস্থা করে না দিতে পারি তাহলে কোনো অবস্থাতেই দেশের উন্নতির জন্য সরকার যতই চেষ্টা করুন, আমরা যত কিছুই বলি, সম্ভব হচ্ছে না। গ্রাসরুটে আমাদেরকে পৌঁছতে হবে। যখন আমরা আসামের কথা বলছি, আপনি জানেন আসামে 26,393 26,399খানা ভিলেজ রয়েছে। প্রত্যেকটা গ্রামের তার নিজস্ব একটা আইডেন্টিটি রয়েছে। ক্ষুদ্র শিল্প আমি বলবো না এই মুহূর্তে, আমি বলবো প্রত্যেকটা ভিলেজে, আমাদের প্রত্যেকটা গ্রামে আমাদের আর্টিসান রয়েছে, যারা কাজ জানে, কিন্তু ওদেরকে এন্টারপ্রেনিউর, উদ্যমী করে তোলার জন্য যে প্রয়াস, সেই প্রয়াসটা সেভাবে ফলপ্রসূ হয়নি। দেখুন, নর্থ ইস্টে 40,750খানা গ্রাম রয়েছে, 40,750 ভিলেজেস। আমি নিজে যখন নর্থ ইস্ট রিজনের হেড ছিলাম, মিনিস্ট্রি অফ MSME KVIC-তে গুয়াহাটিতে বসতাম, তখন আমি মোর দেন 3,000 ভিলেজ আমি নিজে গেছি, এবং আমি দেখেছি যে প্রত্যেকটা ভিলেজ, প্রত্যেকটা গ্রাম, তার কাছে সে শক্তি আছে, অন্তর্নিহিত শক্তি আছে। যদি তাকে আমরা একটা সাপোর্ট ব্যবস্থা গড়ে দিতে পারি, তাইলে আমার আসামের হোক, নর্থ ইস্টের হোক, কোনো ছেলে মেয়েকে কাজের জন্য বাইরে যেতে হবে না, গিয়ে হোটেলে
আর বিউটি পার্লারে ওসবে কাজ করার দরকার নেই, যেতে পারে, কিন্তু আমরা কর্মসংস্থান করে দিতে পারি। বিকজ অল দ্য স্বনির্ভরতার একটা জায়গা রয়েছে, যথেষ্ট পরিমাণে রয়েছে। কারণ এজ এ নর্থ ইস্ট রিজিয়ন বা আসাম হিসেবে আমরা এত বেশি সৌভাগ্যশালী, কারণ প্রকৃতি আমাদেরকে উজাড় করে দিয়েছে। এই প্রকৃতি উজাড় করে দিয়েছে, এটাকে আমরা যত বেশি ব্যবহার করে নিতে পারবো, সুযোগ উঠিয়ে নিতে পারবো, আমার মনে হয় আমাদের কর্মসংস্থানের জন্য কোনো অসুবিধা আচ্ছা, হবে না। আপনার কাছে যাদের র ম্যাটেরিয়ালের কথা যদি বলি, আসামের র ম্যাটেরিয়ালকে সে পর্যাপ্ত পরিমাণে রয়েছে, যেগুলো যে বিষয়গুলো উঠে আসছে এখন এই যে রপ্তানির ক্ষেত্রে, বিদেশে নেওয়ার ক্ষেত্রে, সে জায়গায় দাঁড়িয়ে র ম্যাটেরিয়ালের বিষয়টিকে কিভাবে দেখছেন? এখানে আমাদের মজুত রয়েছে কিনা আমাদের আসামে? আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাবো, যে উদাহরণের উপরে আমি আমরা কাজ করেছি এজ এ অর্গানাইজেশন। 1470 মেট্রিক টন আগরবাতি, ধূপকাঠি ভারতবর্ষে প্রত্যেক দিন জ্বালানো হয়। সে মন্দিরে হোক, যেখানেই হোক, প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা আগরবাতি বা ধূপকাঠি জ্বালিয়ে থাকি। এই যে 1470 মেট্রিক টন আগরবাতি, তার মধ্যে শুধুমাত্র 50% বা লেস দেন 50% আগরবাতি ভারতবর্ষে বানানো হয়। বাকি আমরা ভিয়েতনাম এবং চায়না থেকে আমরা ইম্পোর্ট করি। অথচ আগরবাতি বানানোর জন্য যে আপনি বললেন কাঁচামাল, র মেটেরিয়াল, মেইন র মেটেরিয়ালস হচ্ছে বাঁশ। কারণ বাঁশ থেকে আপনার ধূপকাঠির কাঠিটা তৈরি করা হয়। এবার হয়েছে কি, পৃথিবীতে সবচেয়ে বেশি বাঁশের রিজার্ভার আছে চায়না, আর দ্বিতীয় হচ্ছে ভারতবর্ষ। আর ভারতবর্ষের মোর দেন 60% অফ দ্য ইন্ডিয়ান ব্যাম্বু রিজার্ভার লাইজ ইন নর্থ ইস্ট রিজিয়ন। এবার এই যে 750 মেট্রিক টন অফ আগরবাতি পার ডে আমাদের কনজাম্পশন আছে, মার্কেট আছে, কিন্তু আমরা বানাতে পারছি না। এই গ্যাপটা আসামের গ্রামগুলো, মেঘালয়ের গ্রামগুলো বা নর্থ ইস্টের গ্রামগুলো ফুলফিল করতে পারে। তাইলে এই থেকে বোঝা যাচ্ছে যে আগরবাতি বানানোর জন্য বাঁশ এবং তার সঙ্গে যেগুলো সামগ্রীর দরকার, ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট, সবকিছু আমাদের নর্থ ইস্টে পর্যাপ্ত রয়েছে এবং আমরা এইটার উপরে কাজ করতে পারি। আমার মনে আছে আমরা গুয়াহাটি শহরের আউটস্কার্টে 70 জন বড়ো ট্রাইবাল কমিউনিটিকে নিয়ে আমরা একটা এসএইচজি বানিয়েছিলাম। কালকের বিষয়ের পরিপ্রেক্ষিতে বলছি, ওখানে 7খানা এসএইচজি, 10 জন করে মহিলা এসেছিল, সবাইকে একটা ফেডারেশন করে গুট করে। আর আসাম গ্রামীণ বিকাশ ব্যাংককে আমি একটা ধন্যবাদ দেব, এত বছর পরের আমার মেমোরি থেকে বলছি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমরা সাবসিডি দিয়েছি, ওনারা ফিনান্স করেছে এবং 70 জন মহিলাকে আমরা একটা ক্লাস্টার করে দেই, যেখানে ওরা আগরবাতি বানাচ্ছিল। এই যে আগরবাতি বানানো, রকের র মেটেরিয়াল ব্যবহার করে এবং প্যাকেজিং করার জন্য এবং বাজারে এটাকে পাঠানোর জন্য বিয়ন্ড নর্থ ইস্ট অ্যান্ড বিয়ন্ড দ্য হরাইজন অফ দ্য কান্ট্রি, আগরবাতির ইয়েটা কিন্তু, বাজারটা কিন্তু ভারতবর্ষের সীমার বাইরেও রয়েছে। এটা যে আমরা এক্সপ্লোর করলাম, that is the strength of Assam, this is the strength of the northeast region. We'll have to work on these areas where these raw materials are available, but we are not aware that this much of potential it has. I can give you several other examples, but let me pinpoint this example, very important. আমাদের সঙ্গে বিজেপির তরফ থেকে রয়েছে না, বিজেপি মিডিয়া রিলেশন এক্সিকিউটিভ শ্রমিক দত্ত বাবু রয়েছেন। শ্রমিক বাবু, যে বিষয়টিতে আমি আসছি, তথ্য বলছে যে দেশের যে বিষয়টি আপনাকে জিজ্ঞেস করবো সেটি হচ্ছে যে আপনারা তো এই সেমিকন্ডাক্টর, আমরা দেখেছি জাগির রোডে সেমিকন্ডাক্টর বা বড় বিনিয়োগের কথা আপনারা বলছেন, সে জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যের যে ঐতিহ্যবাহী ক্ষুদ্র বা মাঝারি শিল্প, যে বিষয়টি আমি কিছুক্ষণ আগে সুকমল বাবুকে জিজ্ঞেস করছিলাম, এমএসএমই যে বিষয়টি, যেমন চা ভিত্তিক শিল্প বা স্থানীয় যেগুলো হস্তশিল্প, সেগুলো কি বড় কর্পোরেট বিনিয়োগের ভিড়ে হারিয়ে যাচ্ছে না? এবং এই ছোট শিল্পগুলোকে টিকিয়ে রাখতে সরকারের নির্দিষ্ট কি কি ব্লুপ্রিন্ট রয়েছে? আপনারা সবচেয়ে বড় ব্লুপ্রিন্ট কি, যখন আমাদের এই সরকার, হেমন্ত বিশ্ব শর্মার সরকারটা যখন এবছর আসে, আমাদের টার্গেট ছিল যে আমরা 1 লাখ করোড়সের আমরা একটা রেভিনিউ হবে আসাম গভর্নমেন্টের, যেটা উইদিন 2030-তে আমরা অ্যাচিভ করব। সেটা অ্যাচিভ করতে গেলে আমাদের যা যা কাজ করণীয় দরকার, সেই কাজের পথে আমরা কিন্তু এগুচ্ছি। সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অলরেডি আমাদের এখানে এসছে। এবার যেটা আপনি বলছেন যে ব্লু ভ্যালি ক্লাস্টারিং প্রজেক্ট, যেটা $19 বিলিয়ন যেটা প্রজেক্ট এসে দাঁড়িয়েছে, অলমোস্ট 1.63 লাখ করোড়সের প্রজেক্ট হবে ওটা। এই প্রজেক্টটাতে বলছে যে আয়ুষ, ফ্র্যাগনেন্স, ফুড প্রসেসিং, এইসব ফ্যাক্টর নিয়ে কাজ করবে, মানে বায়োডাইভার্সিটি অফ আসামকে নিয়ে ওখানে কাজ করবে। তো যখন বায়োডাইভার্সিটি অফ আসাম নিয়ে কাজ করবে, দ্যাট মিনস কি ওই সেক্টরটা রুয়েলে যেতে হবে, বিকজ বায়োডাইভার্সিটি আসামের রুয়েল সেক্টরে আছে। রুয়েল সেক্টর যখন যাবে, অটোমেটিক্যালি এমএসএমই বা ছোট ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে, যারা বিভিন্ন গ্রাম অঞ্চলে ব্যবসা করছেন বা
ফার্মার্সরা যারা আছেন, কৃষকরা যারা আছেন, ওদের বেনিফিটেড হবে। কারণ ওই সেক্টর থেকে যখন আমাদের ম্যাটেরিয়ালস গুলো উঠে যখন ইন্টারন্যাশনাল মার্কেটে যাবে, ডেফিনেটলি বায়ো সেক্টরটা ইনক্রিজ হলে অটোমেটিক্যালি এমএসএমই ইনক্রিজ হচ্ছে। এমএসএমই যখন এফেক্ট করবে তো অটোমেটিক্যালি লোয়ার সেকশন যে গ্রুপটা আছে 12 ওদেরটা অটোমেটিক্যালি বেড়ে আসবে। এইবার দেখেন আমাদের যে প্রকল্প ছিল, এটা একটা আমাদের প্রকল্প, হাইটেক প্রজেক্ট যেগুলো আমাদের আছে, সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি বা আমাদের ব্লু ক্লাস্টারিং প্রজেক্ট। সেকেন্ড যে প্রজেক্ট আমরা কাজ করছিলাম, বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ আসাম গভর্নমেন্ট কিন্তু আমাদের প্রজেক্টগুলোকে ধরেছে। তারপরে আসছে ক্রুড ওয়েল। এবার 2030-এর মধ্যে ন্যাচারাল ক্রুড ওয়েল যে আসামের মধ্যে আছে এটাকে ডাবল করার জন্য আমরা চেষ্টা করছি, যার জন্য অলরেডি নুমালিগড় ওয়েল রিফাইনারিতে 60 মেট্রিক টনসের অলরেডি মেশিনারিজ বসেছিল। এটা ফার্স্ট ইন্ডিয়াতে বায়োডাইভার্সিটি রিফাইনারি হয়েছে। তো সেটাও কিন্তু গভর্নমেন্ট প্রজেক্টের মধ্যেই কিন্তু পড়ছে, যেখানে কিন্তু স্কিল্ড বা আনস্কিল্ড লেবার্সকে এনহ্যান্স করা যেতে পারে, তার জন্যই কিন্তু কাজ হচ্ছে। সেকেন্ডলি হচ্ছে যে কনসার্ট বিজনেস, যেটা ফার্স্ট গভর্নমেন্ট অফ আসাম যেটা আমাদের লঞ্চ করেছে 700 crores-এর সাথে, এটা আসাম ট্যুরিজম ডিপার্টমেন্ট আর বুক মাই শো মিলে করছে, যেটা নভেম্বর মাসে গানস অ্যান্ড রোজেস যে প্রোগ্রামটা আসছে, যে এটা অলমোস্ট 700 crores-এর প্রজেক্ট। এবার এই প্রজেক্টের মধ্যে যখনই ট্যুরিজম আসবে অটোমেটিক্যালি এমএসএমই প্রজেক্ট, ক্ষুদ্র যারা ছিল ব্যবসায়ী, ওদের এফেক্ট হচ্ছে। বিকজ এমএসএমইর সাথে এই যে আসাম ট্যুরিজম ডিপার্টমেন্ট প্লাস বুক মাই শো মিলে যে 700 crores-এর প্রজেক্ট, খালি ওটা না, বিভিন্ন প্রকল্প যেটা ওটা ওয়ান অফ দ্য পার্ট অফ দ্য 700 crore প্রজেক্ট। তো তার জন্য এইসব কাজগুলো কিন্তু সরকার কিন্তু করছে। আর এইসব কাজ করার ক্ষেত্রে কি হচ্ছে, এমএসএমই যেটা আপনি বলছেন যে উইক হচ্ছে, মোটেই উইক হচ্ছে না। আমরা ওদেরকে স্বাবলম্ব করার চেষ্টা করছি যাতে ওরা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে। কারণ এমএসএমই যখনই, আজকে দাদাও বলেছেন যে এমএসএমইতে ওরা অলরেডি, উনি যখন স্কিল ইন্ডাস্ট্রি ছিলেন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কতটুকু কাজ করছে, দ্যাট মিনস হোয়াট, যে ওই সেক্টরটাকে আমরা অলরেডি কেয়ারটেক করে যাচ্ছি, আমরা কোনো ধরনের নেগলিজেন্সি আমরা করিনি। তো যে কারণে গভর্নমেন্ট অফ আসামের এখন যেটা 1 লাখ crores যেটা আমাদের টার্গেট নিয়ে রেখেছি যে আমাদের রেভিনিউ ইয়ে দাঁড়াবে, ওটা কিন্তু খালি বড় শিল্প থেকে আসবে না, আমাদের কিন্তু ছোটদেরকে নিয়ে আমাদের কাজ করতে লাগবে। আর অলরেডি গভর্নমেন্ট অফ আসাম ওই ক্ষেত্রে কাজ করছি, আমরা ওই পথেই এগোচ্ছি। বেশ, মিতাদি রয়েছেন আমাদের সঙ্গে, অল আসাম ইউথ কমিশনের সদস্য হিসেবে। তারাও বিভিন্নভাবে এই ধরনের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। এবং যদি তরুণদের কথা বলি, মিতাদি, সরকার লজিস্টিক এবং ইলেকট্রনিক্স নীতি কিন্তু এনেছে, ঠিক আছে? তবে এই নীতিগুলো বাস্তবায়নের সময় কি যুব কমিশন কোনো সরকারি ফিডব্যাক দেয়? যেমন ধরুন, গ্রামীণ যারা এলাকার তরুণরা রয়েছে, যারা শহরের মূল স্রোতের শিল্প থেকে একেবারে বিচ্ছিন্ন, তারা যারা গ্রামে রয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে তাদের জন্য কমিশন কি কোনো বিশেষ দক্ষতা উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে? দেখো রূপা, প্রথম তো আসাম স্টেট ইউথ কমিশন কিন্তু আমরা যেটা ম্যান্ডেট আছে সেটা হলো আসামের থেকে আমাদের যত মানে মেরিটোরিয়াস ইউথস যারা আছে, রিমোটের থেকে এরকম জায়গার থেকে যারা কোনো সময় অ্যাক্সেস পায় না টু বেস্ট অফ এডুকেশন অন এমপ্লয়মেন্ট, তাদেরকেই কিন্তু একটা কমিশন এটা স্পেশালি গঠন করা হয়েছে, তাদেরকে যেন একটা ফেসিলিটি দেওয়া যায়। ফর এক্সাম্পল, এখন কমিশন থেকে যেটা হচ্ছে সেটা হলো বিভিন্ন আমাদের যে অঞ্চল থেকে যারা নিট মানে আজকে ডক্টরেট পড়তে মানে এমবিবিএস দিতে চায় বা জেইই দিতে চায় বা ইউপিএসসির জন্য প্রিপারেশন, তাদের জন্যই কিন্তু একটা কোচিং ফ্যাসিলিটি অলমোস্ট ফ্রি অফ কস্ট বলা যায়। যারা হয়তো আগে হয়তো বাইরে গিয়ে পড়তে হতো, আর সেটার জন্য তুমি জানোই আজকে যে যদি আজকে জেই বা নিট প্রিপারেশনে যদি বাইরে যেতে হয় তাহলে এক্সপেন্সেসটা কত হয়। অ্যাপার্ট ফ্রম দ্য 1 year কোর্স ফি, যে জার্নি করা, ওখানে এক্সট্রা অ্যাকোমোডেশন থাকা, এরকমও আছে যে গাঁও অঞ্চলের মানুষরা মাটি বিক্রি করেই গিয়ে পড়াতো আর আসামের বাইরেই পড়াতে হতো। আর সেখানে আরোই জানা যায় যে বহুত মেরিটোরিয়াস স্টুডেন্টস, যেটা আমরা আজকে স্টেমের কথা বলি, ইনফ্যাক্ট নরেন্দ্র মোদী আসার পরে যেটা স্টেমের যেটা অ্যাডভান্সমেন্ট হয়েছে, ইনফ্যাক্ট ইন্ডিয়ার যেটা বলা যায় যে ইন্ডিয়ার ফিমেল ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট মানে স্টেম ক্যাপাসিটি পার্সেন্টেজ, সেই হিসাবে কিন্তু আসামের অনেক ভালো ছেলেমেয়েরা কোনোদিন সায়েন্স অ্যান্ড টেকনোলজি পড়তে পারতো না, বিকজ ফার্স্ট অফ অল সেরকম ফ্যাসিলিটি ছিল না। সেটা কিন্তু গভর্নমেন্ট অফ আসাম ইউথ কমিশনের থ্রুতে এনেছে। উই হ্যাভ 3 সেন্টার্স অ্যাক্রস আসাম। মানে কি কি ধাপ রয়েছে একটু যদি তুমি নিউজ লাইভ বাংলার মাধ্যমে বলে দাও, যারা এই মুহূর্তে দেখছে নিউজ লাইভ বাংলা। হ্যাঁ, তো এটাই আমি বললাম যে কমিশনের ম্যান্ডেটটা একটু আলাদা, বিকজ ইটস আ লং টার্ম ভিশন, যে আসাম থেকে আমরা নিজেদেরই কিন্তু ইউথস থেকে আমরা আমাদের আইএস অফিসার রেডি করবো এখানে, আমরা এখান থেকে ম্যাক্সিমাম যেন আমাদের ছেলে মেয়ে, বিকজ উই নো এডুকেশন যদি দেখা যায় কিন্তু নর্থ ইস্টের এডুকেশন ইজ ভেরি গুড, আর আসামের ছেলেমেয়েরাও কিন্তু খুব ব্রিলিয়েন্ট এন্ড খুব ইন্টেলিজেন্ট। দ্য অনলি থিং ল্যাকিং ওয়াজ এক্সপোজার, হায়ার প্রফেশনাল স্টাডিজ, যেটার জন্য ওরা যেতে পারতো না, অ্যান্ড ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্ট ওয়াজ আ বিগ ইস্যু, যেটার জন্য ওরা যেতে পারতো না। এই জন্য আজকে
নিযুত ময়নাও এসেছে, যেন মেয়েরা আরো পড়তে পারে, আর এবার নিযুত বাবু এসেছে। ইম্পর্টেন্টলি ইউথ কমিশন কিন্তু হাই প্রফেশনাল কোর্স, যেটা আমি বললাম জেইই নিট আর ইউপিএসসি প্রিপারেশনের জন্য এটা ফর্ম করা হয়েছে, আর এটা এখন জাস্ট লাস্ট 5 ইয়ার্স খুব ভালো রেজাল্ট হচ্ছে থ্রু 3টা সেন্টার। কিন্তু আমি যদি ইউথ ওভারঅল বলছি, অলদো কমিশন ইজ নট উইথ স্কিলড, ইফ ইউ লুক আফটার 2016 বিজেপি যখন এখানে এসেছেন, আসাম গভর্নমেন্ট ডিউরিং ফর্মার সিএম সর্বানন্দ সোনোয়াল অ্যান্ড অলসো ফ্রম 2021 ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আসার পরে যদি আমরা দেখি, ইউথ কমিশন অফকোর্স 2021 এর পরেই হয়েছে। এখন এখানে যেরকম বলা হচ্ছে, তুমি বলেছো যে আই এম টকিং অফ স্টেম, এই সেমিকন্ডাক্টর যেটা এসেছে, যেটার উপরে কথা হচ্ছে, যেটার উপরে তুমি স্টার্ট করেছো যে ইউ ডেলিগেশন এসেছে। আমি এখানে বলতে চাই যে ওখানে বলেছিল ন্যাচারাল রিসোর্সেস, ইউ ডেলিগেশনের যে মেইন অ্যাম্বাসেডর ছিল, ইউ অ্যাম্বাসেডর মিস্টার হার্ভে ডেলফিন ক্লিয়ারলি বলেছে যে 3টা ফ্যাক্টরের জন্য দে আর লুকিং ফরওয়ার্ড টু আসাম। ফার্স্ট ইজ ব্লেসড উইথ ন্যাচারাল রিসোর্সেস। ন্যাচারাল রিসোর্সেস নর্থ ইস্ট বা আসামে একটুকু কম না, আমাদের অনেক আছে। উই হ্যাভ নেভার বিন এবল টু হার্নেস দেম টু ইটস ম্যাক্সিমাম ক্যাপাসিটি। এটা একটা কথা। সেকেন্ড ইজ দ্য হিউম্যান ট্যালেন্ট। আর এখানে আমি বলতে চাই যে কয়েক মাস আগে আমরা শুনেছিলাম কংগ্রেসের যে চেয়ারপারসন, ওনারই যে ছেলে প্রিয়াঙ্ক খার্গে বলেছিল নর্থ ইস্ট মে ক্যা হ্যায়, ওয়াই আ সেমিকন্ডাক্টর হ্যাজ টু গো টু নর্থ ইস্ট, কি আছে ওখানে, কি ট্যালেন্ট আছে। ওয়্যার ইজ ইউ অ্যাম্বাসেডর মিস্টার হার্ভে নিজেই সেই দিন পরশুদিন বললো যে ন্যাচারাল রিসোর্সেস ইজ প্লেন্টিফুল ইন আসাম, হিউম্যান ক্যাপিটাল ইজ প্লেন্টিফুল ইন আসাম, অ্যান্ড ইম্পর্টেন্টলি ইজ ডাইনামিক লিডারশিপ। আমি একটা কথা বলতে চাই, এখন যখন আমরা আজকে আসামের এত কথা ইকোনমির কথা বলছি, whether it is MSME, because MSME has always been the backbone of Assam. আসামে যদি তুমি হিস্ট্রি দেখো অফ দ্য ইকোনমিক হিস্ট্রি, ইভেন বিফোর দ্য মুঘলস আর দ্য ব্রিটিশ, এই পিরিয়ড থেকে যদি স্টাডি করা হয়, আওয়ার রুরাল ইকোনমি হ্যাজ বিন আওয়ার ব্যাকবোন, উইচ মিনস স্মল স্কেল, সে ফার্মাসি হোক, সে উইভার্স হোক, সে ক্রাফটসম্যানই হোক, সেটাই কিন্তু আমাদের মেজর ইকোনমি ছিল। অ্যান্ড উই আর সিং আ হিউজ ট্রান্সফরমেশন নাও টু টেকনোলজি, বিকজ সেমিকন্ডাক্টর প্লান্ট আসামে আসায় মানে ইউথসের জন্য অ্যাভিনিউজ কত বার হয়েছে, 27 to 28,000 ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট এমপ্লয়মেন্ট হবে। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট, এই যে ওখানে যে জাগি রোডের এই এরিয়াটার পুরো যে ইকোসিস্টেমটা চেঞ্জ হবে, মেনি ইউথ উইল অলসো হ্যাভ অন্টারপ্রেনিউরাল মানে ফেসিলিটি আরম্ভ হয়ে যাবে। তো অনেক কিছু কিন্তু চেঞ্জ হবে, নট জাস্ট বিয়ন্ড এমপ্লয়মেন্টও আমাদের দেখতে হবে। তাতে কি হচ্ছে, এখানে কথাই হচ্ছে যে আমাদের ইউথ আগে পড়াশোনা করেও কিন্তু ভালো চাকরির জন্য বাইরে যেতে হতো, এখন কিন্তু সেটা হতে হবে না। একটা বিষয় এই সেমিকন্ডাক্টর হচ্ছে ঠিকই, অনেকের মনে প্রশ্ন এই মুহূর্তে আছে, স্থানীয় যুবকরা প্রাধান্য পাবে নাকি বাইরের থেকে আবার এনে এখানে নিয়োগ করা হবে? আই উইল আনসার। বিকজ সেমিকন্ডাক্টর এখন জানো যে ভারতবর্ষ আসামে অ্যাপার্ট ফ্রম গুজরাট একটা পেয়েছে, উইচ মিনস ইটস আ ভেরি হাই এন্ড। অ্যান্ড ইউ একটা ডেলিগেশন যেখানে বেলজিয়াম এন্ড অনেক আলাদা ডিপ্লোম্যাটসরা এসেছে, আর যারা ফেডারেশন অফ ইউরোপিয়ান বিজনেস ডেলিগেশন থেকে এসেছে, দে আর নট ফুলস টু জাস্ট কাম টু আসাম ফর দ্য সেক অফ কামিং। যে প্রধানমন্ত্রী, দে উইল কাম অনলি ইফ দে সি কি দে হ্যাভ টেঞ্জিবল আউটপুট, রাইট? তো এখন যখন আমরা হাই এন্ড একটা কিছু টার্গেট করছি, ভিশন যেতে একটু আগে আমরা প্রধানমন্ত্রী এসে দেখলাম যে আসামে যেখানে আগে কি বলতো বোম বন্দুকের কথা হতো, এখন যদি দেখছো যে এটা না, একটা পিস এন্ড স্টেবিলিটি এসেছে। তো অবভিয়াসলি হাই এন্ড যখন আমরা ইন্ডাস্ট্রি ফোকাস রাখছি অফ রিটেনিং আওয়ার ইউথ, তখন কিন্তু জানতে হবে যে বেস্ট কোয়ালিটি ফর দ্য ফার্স্ট টাইম বিং ট্রানজিশন পিরিয়ডের সময় আমাদের কিন্তু বেস্ট কোয়ালিটি বাইরের থেকে আনতে হবে। বাট এমপ্লয়মেন্ট যেটা জেনারেশন হবে সেটা কিন্তু লোকাল জেনারেশনও এমপ্লয়মেন্ট হবে ওয়ান্স ইট গেট অপারেশনালাইজ। এই ভুলটা মানুষের মধ্যে আছে কি এখন থেকে বাইরের থেকে আসছে, বিকজ বাইরের থেকে দে আর হু আর এক্সপিরিয়েন্স ইন প্রিপেয়ারিং চিপস, ঠিক আছে, সেটা আনা চাই। তার মধ্যে আমাদের আসামেরই অনেক ছেলে মেয়ে যারা বাইরে কাজ করছে, দে হ্যাভ অলসো কাম, বাট যখন অপারেশনালাইজ হয়ে যাবে দ্য এমপ্লয়মেন্ট উইল বি ফর দ্য লোকাল ইউথ। এবং আজকে যেমন আলোচনার বিষয় হচ্ছে অসমের উন্নয়ন আর অর্থনৈতিক ক্ষেত্রে বা যে সমস্ত প্রকল্পগুলো আসছে অসমে, সেগুলো কতটা বর্তমান সময়ে দাঁড়িয়ে যারা রয়েছে, যারা বেকাররা রয়েছে, যারা
ক্ষুদ্র শিল্পের সঙ্গে জড়িত, যারা চা শিল্পের সঙ্গে জড়িত, তারা কতটা উপকৃত হবে? যেমন আমরা জানি গতকাল ব্লু ভ্যালি ক্লাস্টার একেবারে গুয়াহাটিতে সূচনা হয়ে গেছে, তার দ্বারা কতটা উপকৃত হবে অসমের জনগণ, অসমের যারা তরুণরা রয়েছে তারা। আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে হেমব্রত বাবু রয়েছেন হাইলাকান্দি থেকে, তিনি হাইলাকান্দি থেকে আমাদের সঙ্গে রয়েছেন, এবং আমি হিমব্রত বাবুর কাছে যাবো। হিমব্রত বাবু, যে বিষয়টি আজকে আলোচনা হচ্ছে ব্লু ভ্যালি ক্লাস্টার এবং এই ধরনের যে উদ্যোগগুলো রয়েছে, সেই উদ্যোগগুলো কি সত্যি কৃষকদের আয় বাড়াতে পারছে বা আয় বাড়াতে পারবে ভবিষ্যৎ সময়ে, নাকি কাঁচামাল কেবল অন্য রাজ্যে চলে যাচ্ছে, অসম কেবল একটি বাজার হিসেবেই থেকে যাচ্ছে, এমন কিছু কি মনে হচ্ছে বা হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? না, সেটা নয়। কথাটা হচ্ছে, এতদিন আমরা দেখেছি যে লুক ইস্ট বা অ্যাক্ট ইস্ট বলে আমাদের একটা আমরা নীতি নিয়েছি। এবার ভারতবর্ষ মানে ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলো এবার ওরা দেখবে টুয়ার্ডস নর্থ ইস্ট, অর্থাৎ এই যে লুক ইস্টের ব্যাপারটা, আমি ভারত থেকে আমি মালয়েশিয়া ইন্দোনেশিয়া যাব, সেটার আগে পুরো ভারত এবার নর্থ ইস্টের দিকে দেখবে। নর্থ ইস্টের মধ্যে যে পসিবিলিটি রয়েছে, আমি একটা কথা বলে থাকি, দ্য নর্থ ইস্ট ইজ প্রেগনেন্ট উইথ পসিবিলিটিস। এবার কথাটা হচ্ছে, আপনি দেখে থাকবেন যে আমাদের যে কোনো এয়ারলাইন্স হোক, সেখানে নর্থ ইস্টের মেয়েরা কাজ করতে, হসপিটালিটি সেক্টর হোক, সেখানে নর্থ ইস্টের লোক পাবেন। যদি সেটা হসপিটাল হয়, নার্সিং হয়, সেখানে ভালো কাজ করছে নর্থ ইস্টের লোকেরা। তাহলে ট্যালেন্টের ব্যাপারটা কিন্তু নিশ্চয়ই এখানে অভাব নয়, কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে, যেটা একটু আগে শুনলাম যে এক্সপোজারের কথাটা। এবার আমাদের রাজ্য উইথ টাইম এবং দেশের সাথে পাল্লায় পা মিলিয়ে, ইনফ্যাক্ট আজকে আসামের গ্রোথ রেট ইজ 19%, হুইচ ইজ কোয়াইট হাইয়ার, এবং আমাদের যেটা গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট জিএসডিপি ইজ কোয়াইট হাই, প্রায় 24 মিলিয়ন, সে যাই হোক ডলার। তাই বলছি যে যেগুলো নিবেশ হচ্ছে, সেই নিবেশগুলো আমাদের এখানে যেসব র ম্যাটেরিয়াল রয়েছে সেগুলোকে কাজে লাগিয়ে এখানের যুবক যুবতীদের একটা ব্যবসা বাণিজ্য জায়গা করে দেওয়া, শিক্ষার জায়গা করে দেওয়া, প্রফেশনাল কোর্সগুলো নিয়ে আসা। যেমন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা স্কিল ইউনিভার্সিটি হয়েছে, সেই স্কিল ইউনিভার্সিটিতে যেটা হয়েছে সেটার মধ্যে যে কোর্সগুলো করানো হচ্ছে, সেই কোর্সগুলোকে এক্সপোজার দিতে হলে এখানে আমাদের আনুষ্ঠানিকভাবে তৈরি করতে হবে সেই ব্যবস্থা, সেই ইন্ডাস্ট্রিয়াল ব্যাকবোন, যেটা আমাদের ছেলেমেয়েদের এখানে অ্যাবজর্ব করবে। আপনি দেখুন আমাদের নর্থ ইস্টে যে অর্নামেন্টাল ফিশ রয়েছে, এই সাধারণ যেটা আমরা খলিশা মাছ বলে থাকি, সেই খলিশা মাছ যেটা আমাদের আকচার বাজারে দেখা যায়, সেই খলিশা মাছ একটার দাম হচ্ছে $1। যদি সেটা জাপানের মার্কেটে যায় তাহলে আরো বেড়ে যায়। এখান থেকে প্রায়শই আমরা দেখতে পারি খলিশা মাছ, চান্দা রাঙ্গা বা অন্যান্য, ইভেন যেটাকে আমরা চান্না মাছ বা চ্যাং মাছ বলি, যেটা ব্লুইশ কালারের হয়, সেটাও কিন্তু অর্নামেন্ট মাছ হিসাবে বিক্রি হচ্ছে এবং অনেক দামে বিক্রি হচ্ছে। এখানের লোকেরা ফ্রিতে দিয়ে দেয়। কথাটা এটা হচ্ছে যে আমাদের কৃষকরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না, বরঞ্চ আমাদের কৃষকের যে প্রোডাক্ট সেটাকে আমরা ভ্যালু এডিশন করতে পারবো। যেমন ধরে নিন, আজকে আমরা বাইরে থেকে কিনে খাই ক্যামোমিলে টি, একটা ফুলের নির্যাসের সাথে চাকে ব্লেন্ডিং করে আমাদের কাছে বিক্রি করছে। আমাদের কাছে ক্যামোমিলেও রয়েছে, আমাদের কাছে টিও রয়েছে, আমাদের কাছে ব্লু অতসীয় অপরাজিতাও রয়েছে। আমরা ব্লেন্ডিং করতে পারি, আমাদের এখানেই প্রোডাক্ট তৈরি হতে পারে। আমাদের কাছে ন্যাচারাল রিসোর্সের জিংসিং এর মতো ন্যাচারাল রিসোর্স রয়েছে। আমাদের কাছে হর্টিকালচারাল প্রোডাক্টস যেগুলো রয়েছে, আনারস, এই আনারস আমরা এক্সপোর্ট করছি, কিন্তু আমরা ক্যানিং করছি না, প্রসেসিং করছি না। এই দিকগুলো যদি আমরা দেখি, তাহলে আমরা অনেকটাই আমাদের বেকারত্ব, আমাদের যুবক যুবতীদের আউট অফ নর্থ ইস্ট যেটা ইফ্লাক্স হচ্ছে, বেরিয়ে যাওয়া, সেটাকে রোধ করা এবং এখানেই পর্যাপ্ত পরিমাণ রোজগারের ব্যবস্থা করে দিতে আমরা সক্ষম হব। এবং আমাদের সরকার একটা জিনিস সঠিকভাবে বেছে নিয়েছেন যে দেখুন, কৃষিকার্য নর্থ ইস্ট একটা কৃষিভিত্তিক রাজ্য থেকে যাবে, সেটা কিন্তু হবে না। আজকে মহারাষ্ট্র, গুজরাট যদি ইন্ডাস্ট্রিয়ালাইজড হয়ে গেছে, আমাদেরও ইন্ডাস্ট্রিয়ালাইজড হতে হবে। তার সাথে আমাদের যেটা ইনেট স্ট্রেংথ, যেটা আমাদের ইনবিল্ট স্ট্রেংথ রয়েছে, আমাদের ন্যাচারাল রিসোর্সেস, সেটার সাথে ভ্যালু এডিশন করে দিয়ে আমাদের যুবক যুবতীদের
আরো স্ট্রেংথেন করতে হবে, যাতে করে আমরা আমাদের নিজেদের আরো উন্নত করতে পারি। একেবারে আমি একেবারে এখানে একটু অ্যাড করতে চাবো রূপা, হ্যাঁ। এই লিচির কথা এখন যখন বলছে যে লিচি, কি হ্যাঁ। আমাদের এখানে, কিন্তু এইটা একটা ভুল ধারণা। অ্যাকচুয়ালি এই যত ইন্ডাস্ট্রিয়ালি হোক, ম্যানুফ্যাকচারিং ইউনিট একটা আমাদের দরকার, বিকজ উই ডিড নট হ্যাভ, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের যেটা এমএসএমই বা রুরাল সেক্টর একটুকু হ্যাম্পার হবে না। ইনফ্যাক্ট ওদের এখন আরো অপরচুনিটিস বেশি বাড়বে। আমি লিচির কথাই বলছি, এই তেজপুর যে লিচি ফেস্টিভ্যাল হয়ে গেল, আমরা জানি যে অলরেডি বিশ্ববাজারে। 1 টন এক্সপোর্ট হয়েছে দুবাইতে, দুবাইতে 1 টন এক্সপোর্ট হয়েছে দুবাইতে। লুক এট দ্য রেট এট উইচ, তার মানে কি আমাদের লিচি ফার্মার্স, আর আমি যেটা জানতে পেরেছি এই ফেস্টিভ্যালে অলমোস্ট 30 ফার্মার্স গ্রুপ বলছি, নট ইন্ডিভিজুয়াল ফার্মার্স, 30 ফার্মার্স গ্রুপ পার্টিসিপেট করেছে, 50 এক্সিবিটার্স আছিল। আর এখন ডিসিশন হয়েছে কি 20,000 হাউসহোল্ডকে লিচি স্যাপলিং দেওয়া হবে। ওয়াই? দ্য ফিউচারটা দেখো কি দেখেছে, যে এই যে এখন দাদা বলছিল ভেরি রাইটলি, যে নট অনলি লিচির থেকে এখন ভ্যালু এডেড প্রোডাক্টস বানানো হবে। কি কি বানানো হবে? ভেরি ইন্টারেস্টিং। আইসক্রিম, লিচি আইসক্রিম। আগে কি হতো, আমরা সস এগুলি জানতাম, লিচি বিস্কিটস, লিচি শেকস। তো এগুলোর জন্য কিন্তু টেকনোলজি ইউজ হচ্ছে, বেশ রাইট? তো এইসবে ভ্যালু এডিশন করলে কিন্তু সেই র মেটেরিয়াল লিচিটার ভ্যালু এডিশন করার সঙ্গে সঙ্গে তার দামটা অনেক value হবে, বেড়ে এন্ড যাচ্ছে। দেন ইট বিকামস এক্সপোর্ট মেটেরিয়াল। আদারওয়াইজ লিচি বাই ইটসেলফ ইজ পেরিশেবল, বেশি দূর যেতে পারবে না, কিন্তু তার সঙ্গে কিন্তু ভ্যালু এডিশন করে এক্সপোর্ট হয়ে গেলে আমাদের ফার্মার্স, প্রোডিউসাররা, লোকাল এন্টারপ্রেনার্সরা ম্যাক্সিমাম বেনিফিট পাবে। আর লেমন, আমাদের তো কাজু নিম্বু বাইরে গেছে, এক্সপোর্ট হয়েছে। সো আই থিঙ্ক অ্যাডভান্টেজ আসামের সময় আমরা জানি যে আমাদের এমওইউ সাইন হয়েছে, এগ্রিমেন্ট সাইন হয়েছে, এন্ড একটিসের কথা বলছি, এখন কিন্তু আসামকে যে দেখছে, আসাম উইল বিকাম আ বিগ প্লেয়ার ইন দ্য এন্টায়ার সাউথ ইস্ট রিজন। জাপানও আসছে ইন জুলাই। ইয়েস Why do you think a Japan Prime Minister will come? আর রূপা, এখানে একটা কথা আমি বলতে চাই, মানে অনেকগুলো প্রোডাক্ট, যেমন ধরে নাও আমাদের যে হাফলং বা আমাদের নর্থ কাছাড় হিলসের যে জুদিমা রয়েছে, আমরা বিশ্বজুড়ে জানি ফ্রেঞ্চ ওয়াইন, ফ্রেঞ্চ ওয়াইন একটা ব্র্যান্ড হয়ে গেছে, কিন্তু আমাদের নর্থ ইস্টের যেগুলো কমিউনিটি ওয়াইন রয়েছে তার মধ্যে জুদিমা একটা, যেটা জিআই ট্যাগ পেয়েছে। ইউ শুড গেট an idea of the quality this Judima has. এটাকে যদি ঠিক মতন মার্কেটিং করা যায়, I can একদম, bet একদম। that such products একদম can একদম। beat the international market. বেশ, একেবারে হাতে সময় নেই আমাদের সঙ্গে, যেহেতু এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সুকোমল দেববাবু, ডক্টর সুকোমল দেববাবু রয়েছেন। আর সুকোমল বাবুর কাছে যাবো। সুকোমল বাবু, আমরা কথা বলছি সেমিকন্ডাক্টর নিয়ে, আমরা কথা বলছি এমএসএমই নিয়ে, দুটো আলাদা বিষয়, কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে যদি আমরা আপনাকে জিজ্ঞেস করতে চাই, এই যে এমএসএমই প্রধান আপনি ছিলেন একটা সময়, সে জায়গায় দাঁড়িয়ে এই যে বড় বিনিয়োগ হচ্ছে সেমিকন্ডাক্টরে, তাতে কি আমাদের রাজ্যের হাজার হাজার যারা ক্ষুদ্র এবং মাঝারি শিল্পর সঙ্গে যারা জড়িত রয়েছে তারা কি হারিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে? মানে ভারসাম্য কিভাবে রক্ষা করা সম্ভব হবে, বা ভারসাম্য আদৌ রক্ষা করা যাবে কি? একদিকে যখন সেমিকন্ডাক্টর, অন্যদিকে এমএসএমই। খুব তাড়াতাড়ি বলতে হবে। হ্যাঁ, একদম। তো বিশ্বজিৎ শইকিয়ার কথা বলছি একটু। লিচি ফেস্টিভ্যালের কথা বললেন, অন্যতম উদ্যোক্তা ওই, এবং হি হ্যাজ বিকাম এন এন্টারপ্রেনার। আই মেন্টরড হিম অন বিহাফ অফ আইআইএম কলকাতা। আজকে সে লো ট্রান্সপোর্টেশন কস্ট করে ওয়াটারওয়েজকে ব্যবহার করে কিভাবে কৃষকের সামগ্রী এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানো যায়, এর জন্য হি ইউজিং দ্য ইনোভেটিভ মেথডস অফ ওয়াটারওয়েজ ইউজিং। এরকমের এন্টারপ্রেনার চাই যে বিটেক ডিগ্রি করে গভর্নমেন্ট চাকরিতে না গিয়ে সেরকম করছে। 2 নম্বর কথা হচ্ছে, আমার একটা পরিচয় বলা হয় নাই, আমি হচ্ছি দিল্লি গভর্নমেন্টের যেটা স্কিল অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ইউনিভার্সিটি রয়েছে, সেখানে আমি মেম্বার, ইটস অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য গভর্নমেন্ট। ওখানে আমরা দেখছি যে স্কিল সেটের উপরে কিভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। এখন আপনি বলছেন যে আপনার এখানে চিপস হবে, আপনার এটা বড় ধরনের একটা ইনভেস্টমেন্ট হচ্ছে জাগিরোডে, খুব ভালো কথা, কিন্তু স্কিল গ্যাপটা যদি থেকে যায় তাইলে কিন্তু আমরা সেই বেনিফিটটা পাবো না। তার জন্য আমি একটা কথা বলতে চাইবো যে আমাদেরকে স্কিল এনহ্যান্স করতে হবে, স্কিল থেকে এন্টারপ্রেনারশিপ নেক্সট স্টেজে আসবে, এবং স্কিল ইজ দ্য অনলি কি টু গেট দ্য এমপ্লয়মেন্ট। তো যখনই আপনি বলছেন যে এই ইনভেস্টমেন্ট থেকে আমার লোকাল ছেলেমেয়েদেরকে সুবিধা দিতে হলে তাদেরকে কিন্তু সেই যে স্কিল, রিকুইজাইট স্কিলের জন্য স্পেশাল একটা
আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। যেভাবে আমরা দিল্লি স্কিল অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ইউনিভার্সিটিতে কাজ করছি, ওদের সাথে আমাদের সাথে এমওইউ করা যেতে পারে, বা এখানে যেগুলো স্কিল এন্টারপ্রেনারশিপ ইউনিভার্সিটি আছে ওটাকে আরো স্ট্রেংথেনিং করা বিশেষভাবে অর্থাৎ balance করা যাবে। বিশেষভাবে দরকার। আরেকটা কথা বলবো, ফ্লেভার, ফ্র্যাগনেন্স এবং আয়ুষ সেক্টরের উপরে কাজ করার কথা হচ্ছে। 1991-এ ভারতবর্ষে একটাই কিন্তু এফএফডিসি সেন্টার রয়েছে, ওটা কন্নুজ ইউপিতে রয়েছে। এফএফডিসি হচ্ছে ফ্র্যাগনেন্স অ্যান্ড ফ্লেভার ডেভেলপমেন্ট সেন্টার। আমি একটা আশা করব এবং সরকারের কাছে একটা বিনতি রাখবো, যেহেতু আমাদের কাছে এত আগরের উৎপাদন হয় এবং তার সঙ্গে আমাদের ফ্র্যাগনেন্স ইন্ডাস্ট্রি এত র মেটেরিয়ালস রয়েছে, why can't we set up a institution or a branch of the FFDC in Assam that will be catering the need of শোভিক বাবু this আছেন যে বিষয়টি হ্যাঁ, বলছেন। this সেই বিষয় নিয়ে অলরেডি সরকার কাজ করছে, বিকজ প্রত্যেকটা জিনিস কিন্তু এডুকেশন থেকেই আসছে। যখন আমরা স্কিল লেবারের কথা বলছি, এডুকেশন ফ্যাক্টর আসছে। এবার আসাম সরকার যেসব এনইপি নতুন ইমপ্লিমেন্ট করছে, ওখানে দেখবেন স্কিল বা ভোকেশনাল কোর্সেস কিন্তু বিভিন্ন স্কুলস বা কলেজেস কিন্তু ভোকেশনাল কোর্সেস কিন্তু স্টার্ট করা হয়েছে, বা স্কিলস এডুকেশনাল বা সেন্টার্সগুলো বানানো হয়েছে, যেখানে কি হচ্ছে এই যে স্কিল লেবারের যে ক্রাইসিসটা ছিল আগে, বিগত 20 বছর আগে আসামে যে ক্রাইসিসটা ছিল, আনস্কিল লেবার প্রচুর আছে আসামে, কিন্তু আমাদের যদি নিয়োগ, আমাদের ইনভেস্টমেন্টের সাথে যদি আমাদের বেনিফিট আনতে লাগে, ডেফিনেটলি স্কিল লেবারকে এনহ্যান্স করতে লাগবে। এবং যেসব সেক্টরে কাজ হচ্ছে, কারণ দেখুন এইখান তো জাস্ট আমাদের সরকার এই ধরনের প্রকল্প নিয়ে আমরা এগুচ্ছি, কারণ আমরা যখন 10 লক্ষ কোটি টাকার যখন আমরা প্রজেক্ট করেছি ইকোনমি যাবো আসামকে নিয়ে, তার জন্য আমরা এইসব সেক্টরকে আমরা অটোমেটিক্যালি এনহ্যান্স করতে লাগবে। কারণ এনহ্যান্স যদি আমরা না করতে পারি এইসব সেক্টর, আমাদের টার্গেটটা যেটা আমরা অ্যাচিভ করতে যাচ্ছি 2030 সালে যেটা আমরা রেখেছি, সেটা অ্যাচিভ করা আমাদের জন্য পসিবল হবে না। তার জন্য এই যে ইনভেস্টমেন্টগুলো আসছে বাইরের থেকে, বা এই যে আমাদের দেশগুলোর সাথে আমরা যে এমইউ সাইন করছি, এই সাইন করার সাথে খালি মানে ম্যাটেরিয়াল পারচেজিং হবে না, ওখানে ডেভেলপমেন্ট করা হবে বা ম্যানুফ্যাকচারিং করা হবে বা প্রোডাকশন করা হবে ওখানে। তার জন্য কিন্তু স্কিল লেবারের প্রয়োজন, আর এই স্কিল লেবার প্রয়োজন কিন্তু এডুকেশন থেকেই আসবে। আর তার জন্য এই ধরনের ইন্ডাস্ট্রি, যেসব ইন্ডাস্ট্রি কথা বলছেন, যে আগর ইন্ডাস্ট্রি বসানো হয় বা ফ্র্যাগনেন্স ইন্ডাস্ট্রি, ডেফিনেটলি ইন্ডাস্ট্রিগুলো সেট আপ হবেই ওখানে, কারণ ওই ইন্ডাস্ট্রিগুলো সেট আপ হলেই কিন্তু আমরা আগে বেরোতে পারবো জিনিসগুলো নিয়ে। রূপা, আমি একটু অ্যাড করতে চাইবো যে স্কিলিং এর কথা দাদা ভালোই বলেছে। ইনফ্যাক্ট আমাদের সেমিকন্ডাক্টরের কথা কিন্তু একটা লার্জ পার্ট অফ দ্য প্ল্যান অফ অ্যাকশন ইজ ট্রেনিং অ্যান্ড স্কিলিং লোকাল ইউথস। তো সেটা একটা থাকবে, ইনক্লুডিং আসাম স্কিল ইউনিভার্সিটির সঙ্গেও। ওখানে যদি দেখা যায় এখন যে বড় একটা ইউনিভার্সিটি আছে, এখানে কিন্তু যে স্কিলিং, বিকজ স্কিলিং হওয়ার পরে যে একটা আমরা জানি কি এন্টারপ্রেনারশিপ বাড়ে, আর সেটার প্রভিশন পুরো আছে। তো এই যে মানুষের ভয় বা যা কোয়েশ্চেন, যে এত বড় ইন্ডাস্ট্রি আসলে, আজকে সেমিকন্ডাক্টর হয়েছে, এটা তো হয়েছে, আজকে যখন জাপানের পিএম আসবে তখনও কিন্তু জাপান ইজ অ্যাডভান্স ইন টেকনোলজি অ্যান্ড ম্যানুফ্যাকচারিং, তো তাই একটা ইস্যু হবে। কিন্তু দ্যাট ডাজেন্ট মিন যে আমাদের লোকাল রুরাল ফার্মার বা ইউথস বা কোনোভাবেই তাদের যে কোনো খারাপ হবে, নো। ইনফ্যাক্ট আমি বলছি ইনক্লুডিং ভুটানের সঙ্গে, ভুটানের সঙ্গে যেটা রিলেশন, ভুটানের চাকরির দিকে ঝোঁকে, না সেটা entrepreneurship আমাদের অ্যাওয়ারনেস এন্ড সেন্সিটাইজেশন করা উচিত যে ইয়াং জেনারেশনকে। আর ইয়াং জেনারেশন অ্যাকচুয়ালি এটা একটু ভুল ধারণা, অনেক ইয়াং জেনারেশন। এবার যদি আসাম স্টার্টআপের দেখা যায়, দ্য নাম্বার অফ ইউথস হু আর স্টার্টআপ হু আর রেজিস্টার্ড, আমরা ওদের ইম্প্যাক্টটা দেখতে হয়তো একটু সময় লাগবে, বাট আ হিউজ নাম্বার অফ ইউথস হ্যাভ নাও রেজিস্টার্ড অন দ্য স্টার্টআপ। আর ওরা কিন্তু ছোট ছোট এন্টারপ্রেনারশিপ আরম্ভ করেছে, টেক বেস এন্টারপ্রেনারশিপও আরম্ভ করেছে, অ্যান্ড মোস্ট অফ দেম আর ইউজিং আমাদের যেটা এখানে ট্যালেন্ট এন্ড রিসোর্সেস, সেটা নিয়ে কিন্তু কাজ হচ্ছে। এইটা একটু ভুল ধারণা যে কোনো একটা সেক্টর ইম্প্যাক্ট হবে না, ইনফ্যাক্ট ভালো হবে। ভুটানের যেটা আমি এক্সাম্পল বলছি, ইকোসিস্টেম যেটা রেডি হচ্ছে, সেই কিন্তু সেই এরিয়াটা পুরো ওখানে যেটা স্মল টাউন হবে তারাই কিন্তু বেড়ে যাবে, ইনক্লুডিং এখন সেমিকন্ডাক্টর দিয়ে ওই এরিয়াতে দেখবে তুমি অনেক ছেলেমেয়েরা স্কিলিং করে কিন্তু নিজেদের ছোট ছোট বিজনেস আরম্ভ করবে। বেশ, আমাদের আলোচনা এখানে শেষ করতে হচ্ছে। আমাদের প্রত্যেক অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় আসার জন্য। আমাদের সঙ্গে ছিলেন ডক্টর সুকোমল দেব, অধ্যাপক আনন্দ ন্যাশনাল ইউনিভার্সিটি আহমেদাবাদ, ডক্টর হিমব্রত চক্রবর্তী, অধ্যক্ষ লালা রুরাল কলেজ হাইলাকান্দি, বিতানাথ বরা, এএসওয়াইসির সদস্য, এবং শ্রমিক দত্ত, অসমের বিজেপি মিডিয়া রিলেশন এক্সিকিউটিভ। প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায় আসার জন্য। এবং এখনকার মতো সাফ কথা আমি এখানেই শেষ করছি, তবে অন্যান্য খবরের জন্য অবশ্যই চোখ রাখুন নিউজ লাইভ বাংলায়। ধন্যবাদ।